তারেক রহমানের ব্যক্তিগত একজন উপদেষ্টা, কিন্তু তার ভারতের বিমানবন্দরে তিনি পা রাখলেও ভারতের মাটিতে তার পা রাখা হয়নি। আর এইটা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ, ক্ষুব্ধ ঢাকা। কিন্তু আদতে শেষ পর্যন্ত কি হলো? আর যখনই যাচাইকরণ প্রক্রিয়া লম্বা হয় তখন তিনি ডিসিশন নেন যে আর ভারতের মাটিতে পা রাখবো না। এখানেই কিন্তু মেন প্রশ্নটা জাগছে, কতটা সন্দেহজনক অবস্থায় সেই সময় ছিলেন তাকে ঘিরেই কিন্তু সন্দেহ দানা বাঁধে ইমিগ্রেশন ডেস্কে। কেন? যে ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য রেখেছেন, কি করে বিশ্বাস করা যায় যে তার কোনো অন্যরকম অভিসন্ধি নেই? বাংলাদেশি মিডিয়াগুলিতে এই ধরনের খবর এখন ভুরি ভুরি ছাপা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে রংপুর নাকি এই নিয়ে নিল বলে ভারত। আদৌ কি তাই? ইন্ডিয়া বাংলাদেশ ক্রাইসিস আবার নতুন করে। সোশ্যাল মিডিয়ায় একটি মিম বেশ ঘোরাফেরা করছে। সেখানে লেখা রয়েছে, ইরান সত্যি যোদ্ধার জাত, সত্যি করে লড়াই করতে জানে ইরান। কিন্তু ইরানের বাসিন্দারা মোটেই দেশপ্রেমী নন। কেন? যদি দেশপ্রেমী হতেন তাহলে আমেরিকায় তারা বিশ্বকাপ খেলতে যেতেন না। আশা করি এই মিমটায় কোন দেশকে টার্গেট করা হচ্ছে, বিশেষ করে কোন দেশকে নিয়ে খিল্লি করা হচ্ছে, হাসাহাসি করা হচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারছেন। সেই দেশটির নাম ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশ। দেখুন, সেই 2024-এর 5ই আগস্ট হাসিনার বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে অবনতি হয়েছে তা কিছুতেই যেন উন্নতি হতে চাইছে না। এই বাংলাদেশের তাদের এত মান সম্মান, এত আত্মসম্মান যে সেই আত্মসম্মানকে হাতিয়ার করে তারা বিশেষ করে সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গি মনোভাবাপন্ন কিছু মেটেরিয়াল এই বাংলায় পাঠিয়ে দেওয়ার তারা অনবরত চেষ্টা করে যাচ্ছে। আর সীমান্তে যখন একের পর এক বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, সেটা নিয়েও তাদের আত্মসম্মান উপচে পড়ছে, সেটা নিয়েও তারা দ্বিমত পোষণ করছেন ভারত সরকারের বিরুদ্ধে। সম্প্রতি এমন আরও একটি ঘটনা ঘটেছে যেখানে উদ্দেশ্য হয়তো অন্য কিছু ছিল, কিন্তু শেষমেশ জিতল সেই আত্মসম্মান। কেন বলছি? তার কারণ IORA, ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশনের একটি সম্মেলনে যোগ দিতে তারেক রহমানের একজন ব্যক্তিগত উপদেষ্টা ভারতের উদ্দেশ্যে আসছিলেন। হ্যাঁ, কেন বলছি আসছিলেন? তার কারণ তার ভারতে আসা হলেও সম্মেলনে যোগ দেওয়া হয়নি। তার কারণ ওই একটাই, আত্মসম্মান। আর এই আত্মসম্মানের কারণেই বাংলাদেশ ভেতরে ভেতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, গোটা বিশ্বের কাছে এক ঘরে হয়ে যাচ্ছে। যে কিভাবে বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলেই নাক কোচকাচ্ছেন বিশ্বের তাবড় দেশগুলি। আর এমনই একটি ঘটনার সাম্প্রতিক নিদর্শন দেখা গেল খোদ ভারতে। কি হয়েছিল ঘটনাটা? ওই যে বললাম, IORA এর সম্মেলনে একটি যোগ দিতে এসেছিলেন তারেক রহমানের ব্যক্তিগত একজন উপদেষ্টা, কিন্তু তার ভারতের বিমানবন্দরে তিনি পা রাখলেও ভারতের মাটিতে তার পা রাখা হয়নি। আর এইটা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ, ক্ষুব্ধ ঢাকা। ভারতীয় হাই কমিশনারকে তারা ডেকে পাঠিয়েছেন, সেখানে তারা অভিযোগ জানিয়েছেন। কিন্তু আদতে শেষ পর্যন্ত কি হলো? দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে হাসিনা দেশ ত্যাগের পর থেকে ভারত বিদ্বেষী যে মনোভাব চাষ হয়েছে তা এই মুহূর্তে ফুলে ফিপে উঠে মহিরু হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? আর এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে ভারতের কোনো কিছুই তাদের ভালো লাগে না, যে কারণে তাদের ভারতে বিশ্বকাপ খেলতে আসা হয়নি। ঠিক সেই একই কারণে তারা আবার ভারতের বিরুদ্ধে কোনো না কোনো রকমভাবে ষড়যন্ত্র করেই চলেছে। আর এখানকার বেশ কিছু আর্টিকেলকে তুলে ধরে সেখানে এমন ধরনের খবর পরিবেশন করানো হচ্ছে যা দেখলে আপনারও চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার কথা। চলুন, ইন্ট্রো আর বেশি দীর্ঘায়িত করব না, শুরু করছি আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, ইন্ডিয়া বাংলাদেশ ক্রাইসিস আবার নতুন করে। যে ক্রাইসিসে বারবার আমরা কোঅপারেশনের জন্য হাত বাড়িয়ে দিচ্ছি, ঠিক সেই জায়গায় এসেই বাংলাদেশ ভারতের জন্য হয়ে যাচ্ছে থ্রেট। আর সেই কারণেই আজকের হেডলাইনের নাম দিয়েছি যে
কোঅপারেশন অর থ্রেট। ভারত কোঅপারেশন করলেও বাংলাদেশ কিন্তু থ্রেট হিসেবেই উঠে আসছে। এ কথা আমি বলছি না, আজ শেষ পর্যন্ত এই এপিসোডটা দেখুন, তাহলে আপনাদের কাছে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ফার্স্ট স্লাইডেই আমি যেটা রেখেছি সেই গল্প ইন্ডিয়া টুডে করেছিল। ঢাকা দিল্লি ইন ডিপ্লোম্যাটিক রো আফটার বাংলাদেশ পিএমস এইড স্টপ ইট অ্যাট আইজিআই এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কে এসছিলেন? বলছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমানের অ্যাডভাইজার জাহিদ উর রহমান, এই সেই ব্যক্তি, was stopped at New Delhi's Indira Gandhi International Airport for over 2 hours before being cleared to enter India. However, the BNP leaders aide choose to return to Dhaka. Bangladesh has now summoned the top Indian diplomat to convey its deep disappointment over the incident. জাহিদুর রহমান, তিনি তারেক রহমানের একজন উপদেষ্টা, যিনি ভারতে আসছিলেন IORA ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগদান করতে। কিন্তু তার কিছু সমস্যা হয় ভারতে, তার যে চেকিং হয়, যাচাইকরণ প্রক্রিয়া, সেই যাচাইকরণ প্রক্রিয়ায় তার কিছু সমস্যা দেখা দেয়। আর সেই সমস্যা যখন দেখা দিল, তখন তিনি বুঝলেন যে না, আমার আর ভারতে যাওয়ার দরকার নেই, আমি বরং বাংলাদেশে রিটার্ন করি। এই বলে তিনি বাংলাদেশে সরাসরি না গিয়ে শ্রীলঙ্কায় চলে গেলেন। গল্পটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল দেখুন। দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে, বাংলাদেশ পিএমস অ্যাডভাইজার মেড টু ওয়েট 2 hours ফর ভেরিফিকেশন এক্সিট ইন্ডিয়া। ভেরিফিকেশনের জন্য 2 ঘন্টা, টানা 2 ঘন্টা তাকে নাকি হেনস্থা করা হয়েছে, এমনটাই বাংলাদেশি মিডিয়া ছাপছে। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে তাকে অপেক্ষা করানো হয়েছিল 2 ঘন্টা। কিসের জন্য? ভেরিফিকেশনের জন্য। সেই ভেরিফিকেশন কেন হলো না? যখন হলো তখন তিনি ডিসিশন নিলেন যে না, আমার আর ভারতে গিয়ে লাভ নেই, আমি বরং বাংলাদেশেই ফিরে যাই। কেন এই ঘটনা ঘটলো সেটা জানতে গেলে আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। বলছে, ইন হোয়াট ইজ লাইক টু ফার্দার অ্যাগ্রাভেট ইন্ডিয়া বাংলাদেশ টেনশনস, বাংলাদেশ পিএম তারেক রহমানস অ্যাডভাইজার জাহিদুর রহমান ফ্লে আউট of Delhi airport in a huff after a dispute with immigration authorities who held him for verification because of his controversial statements about India in past. প্রথমত, এই যিনি ব্যক্তি জাহিদুর রহমান, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এবং তার পার্সোনাল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে একের পর এক, মানে হাদির চেয়ে কোনো অংশে কম ছিলেন না, একের পর এক ভারত বিদ্বেষী স্লোগান, মন্তব্য তিনি অনবরত করে গিয়েছেন। আর এখন তিনি হয়ে গিয়েছেন তারেক রহমানের অ্যাডভাইজার, এবং সেই অ্যাডভাইজার হয়ে তিনি একটি কূটনৈতিক সফরে ভারতে আসছিলেন। কূটনৈতিক সফরে, ভালো করে বুঝবেন বিষয়টা, ডিপ্লোম্যাটিক ছিল এটা। কিন্তু হোয়াইল জাহিদ এক্সিটস টেকিং এ ফ্লাইট টু কলম্বো সানডে নাইট অন হিজ ওয়ে ব্যাক, apparently because he was made to wait in a public place for 2 hours. তারপর তিনি ভারতে পা রেখে চলে যান কোথায়? কলম্বোতে চলে যান। তার কারণ তিনি দেখিয়েছেন যে 2 ঘন্টা আমাকে যাচাইকরণের নামে বসিয়ে রাখা হয়েছিল। আচ্ছা, ইটস লার্ন দ্যাট হি হ্যাড বিন অ্যালাউড টু ওয়ান টাইম এক্সেপশন টু এন্টার ইন্ডিয়া বাট হি চুজ টু রিটার্ন। যদিও শেষ মুহূর্তে তার যাচাইকরণ প্রক্রিয়া যখন সম্পন্ন হয়, তখন কিন্তু বলা হয় যে না, ঠিক আছে, এবার তিনি ভারতের মাটিতে পা রাখতে পারেন। কিন্তু তার সেই মুহূর্তেই তিনি ডিসিশন নিয়ে নেন যে আমি আর ভারতের মাটিতে পা রাখবো না, বরং আমি ব্যাক করব। কেন? জাহিদ হ্যাড অ্যারাইভড ইন নিউ দিল্লি সানডে ইভিনিং অন এ রেগুলার বাংলাদেশি গ্রিন পাসপোর্ট উইথ এ সার্ক ভিসা। প্রথমত তিনি সার্ক ভিসা নিয়ে এসেছিলেন। তার কাছে যে পাসপোর্ট ছিল সেটা বাংলাদেশি গ্রিন পাসপোর্ট ছিল, সেখানে কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল না, যদিও তার এই সফরটা ছিল ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক সফর। কিন্তু কূটনৈতিক সফরে তার রেগুলার পাসপোর্ট ছিল, সঙ্গে ছিল যে ভিসা, সেটাও কোনো নতুন করে মেয়াদ করা হয়নি, সার্ক ভিসা, যেটা অনেক দিন আগেই তাকে দেওয়া হয়েছিল। লিডিং অ্যান অফিসিয়াল বাংলাদেশ ডেলিগেশনস ফর এ মিটিং ফর ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন, হিজ নেম ওয়াজ ইনক্লুডেড ইন ইমিগ্রেশন ওয়াচ লিস্ট আর্লিয়ার ফর অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্টস ফ্রম হিজ ইউটিউব platform, like calling PM Narendra Modi a fascist and accusing India of playing the Hindu card. He had also claimed that India wanted to destabilize Bangladesh and Adani Group's profits from the projects in Bangladesh were going to BJP and RSS.
এর আগে তিনি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম বক্তব্য রেখেছিলেন, যেমন নরেন্দ্র মোদীকে তিনি ফ্যাসিস্ট বলে দাগিয়ে দিয়েছিলেন। অন্যদিকে তিনি বলেছিলেন যে নাকি ভারত তাদের হিন্দু কার্ড খেলছে। একই সঙ্গে তিনি বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিরতা ছড়ানোর জন্য ভারত দায়ী। আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে যে উপার্জন করে সেই টাকা নাকি সরাসরি বিজেপি এবং আরএসএসের কাছে যায়, ভারত উপকৃত হয় না। এই ধরনের তিনি আবোল তাবোল বক্তব্য বিভিন্ন সময় তার ইউটিউব চ্যানেলে দিয়েছেন নিজেকে বিখ্যাত করার জন্য। পরবর্তীতে তিনি এই তারেক রহমানের উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা হয়ে কূটনৈতিক সফরে ভারতে আসছিলেন, কিন্তু তার কাছে ছিল কি সাধারণ রেগুলার পাসপোর্ট এবং সার্ক ভিসা। আর সেই কারণেই তার যাচাইকরণ প্রক্রিয়া একটু লম্বা হয়। আর যখনই যাচাইকরণ প্রক্রিয়া লম্বা হয় তখন তিনি ডিসিশন নেন যে আর ভারতের মাটিতে পা রাখবো না। এখানেই কিন্তু মেন প্রশ্নটা জাগছে, আসলে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল। এটা আমি কোনো ভারতীয় সংবাদ মাধ্যম থেকে তুলে ধরবো না, এটা আপনাদের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম বাংলাদেশের প্রথম আলো, সে কি ছেপেছে, সেই আর্টিকেলে কি ছাপা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে। এর জন্য ভারতীয় হাই কমিশনারকে তারা ডাক পাঠিয়েছে, জবাব দিয়ে চেয়েছে, অভিযোগ করেছে যে হ্যাঁ বিশাল রেগে গেছে বাংলাদেশ। বিশাল কেন, আমরা আগে থেকে বলে রেখেছিলাম, তারপরে কেন ঢুকতে দেওয়া হলো না, 2 ঘন্টা কেন সময় লাগলো যাচাই করানোর জন্য। আরে কাজটাই তো করেছেন সেরকম, তাই না? দেখুন অ্যাকচুয়ালি কি ঘটেছিল ইন্দিরা গান্ধী বিমানবন্দরে সেটা আপনাদের আগে জানাই, তারপর জানাচ্ছি কেন তাকে এতটা সময় হেনস্থা, যেটা বলা হচ্ছে কোট আনকোট হেনস্থা, আমাদের কথায় অপেক্ষা করানো হয়েছিল, সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। বলছে গত রোববার বিকেল 5টার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরে নামার পর তাকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ অভ্যর্থনা জানান এবং ইমিগ্রেশন ডেস্কে নিয়ে যান। এক পর্যায়ে হাই কমিশনার লক্ষ্য করেন ইমিগ্রেশন কর্মকর্তা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার ব্যক্তিগত বৃত্তান্ত কম্পিউটার স্ক্রিনে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করছেন, কিন্তু কিছু বলছেন না। প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পর বাংলাদেশের হাই কমিশনার মানে রিয়াজ হামিদুল্লাহ তার কাছে জানতে চান কোনো সমস্যা আছে কি, কিন্তু নীরব থাকেন ওই কর্মকর্তা। এর কিছুক্ষণ পর ওই কর্মকর্তা জাহিদুর রহমানের জন্মস্থান কোথায়, এর আগে ভারত সফর করেছিলেন কিনা তা জানতে চান। এরপর ডেস্ক থেকে উঠে ওই কর্মকর্তা ভেতরে যান। ফিরে এসে তিনি জাহিদুর রহমানের আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান করেন। কিছুক্ষণ পর ইমিগ্রেশন কর্মকর্তা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বলেন আপনি সোফায় গিয়ে বসুন, কিছুটা সময় আরও লাগবে। ভাবুন কতটা সন্দেহজনক অবস্থায় সেই সময় ছিলেন একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি কূটনৈতিক সফরে এসছেন, আর তাকে ঘিরেই কিন্তু সন্দেহ দানা বাঁধে ইমিগ্রেশন ডেস্কে। কেন? তার যে সমস্ত নথিপত্র ছিল সেখানেই গণ্ডগোল ছিল। দিল্লি বিমানবন্দরে নামার পর এমন কালক্ষেপণ দেখে বাংলাদেশের হাই কমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। কয়েক দফা তাদের মধ্যে ফোনে কথাও হয়। এক পর্যায়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের হাই কমিশনারকে জানানো হয় ভারতের ইমিগ্রেশন বিভাগের নথিতে জাহিদুর রহমানকে বার্ড বা ওয়াচ লিস্টে দেখানো হচ্ছে। কেন জানেন? তার কারণ হচ্ছে তার ওই সমস্ত বক্তব্য, যে সমস্ত বক্তব্য তিনি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নিজের নাম ফাটিয়েছিলেন, সেটাই কাল হয়ে দাঁড়ালো ভারতে। সেই সমস্ত বক্তব্যের জন্য তাকে অলরেডি ওয়াচ লিস্টে রাখা হয়েছিল। আর যখন তিনি এসে পড়লেন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে, তখন কিন্তু তার ওই পাসপোর্ট, গ্রিন পাসপোর্ট, রেগুলার গ্রিন পাসপোর্ট, সেটা দেখে সন্দেহ আরও বেশি করে বাড়ে। এমন অবমাননাকর পরিস্থিতির পর ঢাকায় সর্বোচ্চ রাজনৈতিক মহলে যোগাযোগ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলছেন আমাকে অপমান করা হয়েছে। তিনি বলছেন এটা আদৌ কি তাই করা হয়েছে সেটা আপনাদের আমি বোঝাচ্ছি। ঢাকার সঙ্গে যোগাযোগ করে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তাই তিনি তড়িঘড়ি বলেন আমি দেশে ফিরে যাব, আমি আর ভারতে যাব না। ভাবুন, মানে তার যে আসল উদ্দেশ্য ছিল সেটা ততক্ষণে কিন্তু রণে ভঙ্গ দিয়েছিল, আর সেই কারণেই তাকে সিদ্ধান্ত বদলাতে হয়েছে। তিনি সরাসরি আর ভারতের মাটিতে পা না রেখে বাংলাদেশে ফিরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেছেন। বলছে তখন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা ভারতীয় ইমিগ্রেশন থেকে পাসপোর্ট ফেরত দেওয়ার কথা বলেন। ঠিক তখনই ভারতের কর্মকর্তারা জানান জাহিদুর রহমানের ছাড়পত্র হয়ে গেছে। তার কারণ ওই যে কথা চলছিল,
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হাই কমিশনের কথাবার্তা চলছিল, সেখানে বলা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, রেগুলার গ্রিন পাসপোর্ট নিয়ে আসা হয়েছে, তার কারণ হয়েছে একটা কিছু সমস্যা। কি সমস্যা সেটা বলছে, তিনি প্রবেশ করতে পারেন দিল্লির বিমানবন্দরে। এই পরিস্থিতির সময় ইমিগ্রেশন বিভিন্ন দেশের যাত্রীদের সঙ্গে বাংলাদেশের যাত্রীরা ওই ঘটনার সাক্ষ্য হয়েছেন। কিন্তু প্রথম আলোর এই আর্টিকেলেই বলা হয়েছে যে সময় কম ছিল, তাই ঢাকা থেকে তাকে নতুন করে কোনো ভিসা ইস্যু করা হয়নি, বরং তার পাসপোর্টে যে পুরনো সার্ক ভিসা ইস্যু করা ছিল সেটাতেই অব্যাহতি দেওয়া হয়। বলা হয়েছে ঠিক আছে, সেটা নিয়েই আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দেশটার নাম তো ভারত, এটা তো আর পাকিস্তান নয় যে যাকে তাকে ঢুকিয়ে দেবো। আর যে ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য রেখেছেন, বুঝতে পারছেন কি করে ঢোকানো যায়, কি করে বিশ্বাস করা যায় যে তার কোনো অন্যরকম অভিসন্ধি নেই। আর আছে বলেই তিনি কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইউজ করেননি, রেগুলার পাসপোর্ট নিয়ে ঢুকেছিলেন এবং নতুন করে ভিসাও তিনি ইস্যু করাননি। ভেবে দেখুন, দেখুন গল্পটা এখানে এসে শেষ হয়। দ্য উইক করেছে যে হোয়াই ডিড জাহিদুর রহমান ইউজ এ গ্রিন পাসপোর্ট, কেন তিনি গ্রিন পাসপোর্ট ইউজ করলেন। রো ওভার ইমিগ্রেশন সিকিউরিটি অফ বাংলাদেশ পিএম অ্যাডভাইজার অ্যাট দিল্লি এয়ারপোর্ট বলছে টু অ্যাটেন্ড দিস কনফারেন্স, যে কনফারেন্সে তিনি যোগদান দিতে আসছিলেন। হি ইউজড এ সার্ক স্টিকার নোন অ্যাজ সার্ক ভিসা হুইচ হি অবটেইনড সেভারেল ইয়ার্স এগো, তাও অনেক বছর আগে ইস্যু করা। দ্য প্রথম আলো রিপোর্ট ক্লেম দ্যাট, যেটা বললাম যে ডিউ টু দ্য শর্ট টাইম ইন ঢাকা, তিনি যে ভারত সফরে আসছেন সেটা নাকি এক সপ্তাহ আগে থেকে ভারতকে ইনফর্ম করা হয়েছে, অথচ তিনি যে ভারত সফরে আসছেন সেইটা ঢাকার কাছে নাকি খুব শর্ট টাইম ছিল। আর সেই কারণে দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশের হ্যাড গিভেন হিম এ সার্ক ভিসা এক্সেপশন স্টিকার ফর দিস ট্রিপ টু দিল্লি। ভাবুন ভাবুন, বলছে সময় কম ছিল আর সেই কারণেই নতুন করে কোনো রকম ভিসা ইউজ করা হয়নি, ওই সার্ক ভিসা যেটা ছিল, যেটা অনেক বছর আগেই নাকি ইস্যু করা ছিল, সেটা দিয়েই নাকি পাঠিয়ে দিয়েছে ভারতে। অত সহজ ভারতে প্রবেশ করে দেওয়া যায়? বলছে however a certain section of Bangladeshi media attribute the confusion of the passport. The prime minister advisor is supposed to have a diplomatic passport. আর এই মুহূর্তে বাংলাদেশি মিডিয়াগুলিতেও এই নিয়ে শুরু হয়েছে জল্পনা এবং তীব্র নিন্দার মুখে পড়ছে বাংলাদেশ সরকার। বলছে যখন তিনি প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার তখন তার কাছে অবশ্যই একটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা উচিত ছিল। দ্য অফিসিয়ালস অ্যাট দিল্লি এয়ারপোর্ট আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার হি ওয়াজ ইন দ্য কান্ট্রি অন এ ডিপ্লোম্যাটিক অর পার্সোনাল ট্রিপ। কারণ যখন তিনি রেগুলার গ্রিন পাসপোর্ট নিয়ে ঢুকছেন ভারতীয় বিমানবন্দরে, তখনই সন্দেহটা জাগে যে তিনি কোনো কূটনৈতিক সফরে আসছেন নাকি কোনো ব্যক্তিগত সফরে, কোনটা। বলছে দে হ্যাড এ মেক শিওর অফ দ্যাট সিন্স হি ওয়াজ অন দ্য ব্ল্যাক লিস্ট, যদিও তিনি আগে থেকেই ভারতের ব্ল্যাক লিস্টে ছিলেন। ওয়ান্স দে ওয়ার সার্টেন অফ ইট দে ডিড গিভ হিম অ্যান ইমিগ্রেশন পাস, দ্য রিপোর্ট অ্যাডেড। আর এই কারণে তাকে তো পাঠানো প্রথমত উচিত হয়নি, আর যদি তাকে পাঠানোও হয় তাহলে তার কাছে একটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা অত্যন্ত জরুরি ছিল বলে এখন সমালোচনা করছে বাংলাদেশি মিডিয়ারাই। বুঝতে পারছেন, বাংলাদেশি মিডিয়ারাই কেন করবেন? তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান এবং চীনের যে সখ্যতা, ভারত বিরোধী যে মনোভাব, বিশেষ করে এই মুহূর্তে তারেক রহমানের বিএনপি সরকারেরও, তা কিন্তু অত্যন্ত খারাপ দিকে ইঙ্গিত করে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্কের মাঝখানে, কূটনৈতিক সম্পর্কের মাঝখানে যে সম্পর্ক প্রায় তলানিতে আপনি বলতে পারেন, সেই সম্পর্ক আবার নতুন করে পুনরুদ্ধার করার জন্য ভারতের তরফ থেকে কিন্তু একাধিক প্রয়াস চালানো হচ্ছে। নতুন করে বাংলাদেশে এই মুহূর্তে ভারতের যিনি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনিও কিন্তু প্রথম দিনে যে কথাবার্তা বলেছিলেন তাতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হওয়ার কথা ছিল, কিন্তু তার বক্তব্যকে উল্টো করে পরিবেশন করা হয়। যেমনভাবে এই মুহূর্তে বাংলাদেশে ছড়ানো হচ্ছে যে রংপুর ডিভিশন নাকি কিনে নেবে ভারত। নাকি কেন বলছি, তার কারণ এখানে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে। না, বাংলাদেশি মিডিয়া যারা খবর করছে তারা কিন্তু সরাসরিই করছে, তারা বাংলাদেশি বাসীকে জানানোর জন্য এটাই জানানোর চেষ্টা করছে, দেখুন ভারত
কিভাবে বলছে যে রংপুরকে কিনে নেবে, আর যদি ভারতকে রংপুর বিক্রি না করা হয় তখন কি করা হবে, তখন নাকি সামরিকভাবে অভিযান করা হবে। এই গল্পটা কোথা থেকে এসছে? এই গল্পটা এসেছে ভারত কর্নারের তার পার্সোনাল ওয়েবসাইট সিকিউরিটি ওয়াইজ সেই আর্টিকেল থেকে, যেখানে তিনি লিখেছিলেন যে ওয়াইড অ্যান্ড দ্য শিলিগুড়ি করিডর অ্যানেক্স রংপুর ডিভিশন অফ বাংলাদেশ। বলছে যে শিলিগুড়ি করিডরকে রক্ষা করার জন্য দরকার কি, রংপুর ডিভিশন। ইনি একজন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক, একসময় অধ্যাপক ছিলেন, এবং তার যে বক্তব্য এই আর্টিকেলে উঠে এসছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ভেবে দেখার মতন বিষয়। কিন্তু তিনি এই আর্টিকেল লিখেছিলেন 2025-এর 21শে ডিসেম্বর, অথচ আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশি মিডিয়াগুলিতে এই ধরনের খবর এখন ভুরি ভুরি ছাপা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে রংপুর নাকি এই নিয়ে নিল বলে ভারত। আদৌ কি তাই? অ্যাকচুয়ালি এই আর্টিকেলে তিনি কি বলেছিলেন সেটা একটু বিশ্লেষণ করা যাক, তারপর বাংলাদেশি মিডিয়ার যে খবর এখন প্রচার হচ্ছে সেদিকটা একটু নজর রাখবো। প্রথমে তিনি যে আর্টিকেলে তিনি বলেছিলেন, বলছে বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ অস্থিরতা ও চীনের সাথে সামরিক সম্পর্কের কারণে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা হুমকির মুখে, বিশেষ করে শিলিগুড়ি করিডরকে চীন বাংলাদেশ ঘিরে ফেলতে পারে। এই নিয়ে তিনি একটা অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন। দেখুন কি অবস্থা। এই যে ভারতের চিকেন স্নেক মাত্র 22 কিমি চওড়া, এইটাকে দেখিয়ে বাংলাদেশ ভাবে যে আমরা যখন তখন ভারতের এই পূর্বাঞ্চলটাকে দখল করে নিতে পারবো। মানে এই অরুণাচল প্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, নাগাল্যান্ড থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে, মিজোরাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে যে 7টি রাজ্য রয়েছে এখানে, সেই 7টি রাজ্যের কবজা করে নেবে, এমনটাই কিন্তু অনর্গল শোনা গিয়েছিল বাংলাদেশের কিছু র্যাডিক্যালিজম নেতৃত্বের কাছ থেকে। এবার সেই গল্পটাকেই, সেই আশঙ্কাটাকেই তিনি একটা অনিশ্চয়তার মোড়কে পুড়ে কিছু সাজেশন দিয়েছিলেন। সেই কি সাজেশন? বলেছিলেন ভারতের জন্য জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার, বিশেষ করে শিলিগুড়ি করিডর যেটা 60 কিমি লম্বা এবং 17 থেকে 22 কিমি চওড়া, এই চিকেন স্নেকটি প্রসারিত করতে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রংপুর ডিভিশন, যেটি 16,185 বর্গ কিলোমিটার, সেটাকে অধিগ্রহণ করা দরকার ভারতের। কোনটা বলুন তো? এই হচ্ছে রংপুর। এখান থেকে এতটা কেটে দিন, এই হচ্ছে রংপুর। দেখুন চিকেন স্নেকও বড় হয়ে গেল, তখন জায়গায় জায়গা ভারতের জন্য। পুরো রংপুরটা ভারতের যদি চলে আসে তাহলে বুঝতে পারছেন চিকেন স্নেকের আর এই 22 কিলোমিটারের নিয়ে কোনো ঝুঁকি থাকবে না, অনেক বড় হয়ে যাবে, আর ঝুঁকি থাকার কোনো প্রয়োজন নেই। তাই জন্য তিনি এই একটা সাজেশন দিয়েছিলেন। সাজেশন কিন্তু এটা নিয়ে কোনো রকম কূটনৈতিক কথাবার্তা হয়নি, কোনো রকম আলোচনা হয়নি, দুই দেশের মধ্যে কোনো রকম সমঝোতা হয়নি, শুধুমাত্র এটা সাজেশন। আর কি তিনি বলেছিলেন সহজ উপায় হচ্ছে ঢাকাকে 10 থেকে 20 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে রংপুর ডিভিশন কিনে নেওয়ার একটা প্রস্তাব দেওয়া। বাংলাদেশ এই মুহূর্তে অনেক রকম ঋণের সমস্যায় জর্জরিত হয়ে আছে, সেই ক্ষেত্রে তাদের এই 10 থেকে 20 বিলিয়ন যে টাকা যেটা পাবে তারা মার্কিন ডলার, সেটা তাদের অনেক কাজে লাগবে, তাই তারা এতে রাজি হয়ে গেলেও হয়ে যেতে পারে। আর যদি এতে রাজি না হয় তখন কঠিন চুক্তি না মানলে সামরিক অভিযান চালিয়ে রংপুর ডিভিশন দখল করে বালুরঘাট গাইবান্ধা লাইনে সীমান্ত সোজা করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে সীমান্ত এইভাবে চলে গেছে, আমরা এইভাবে যাব না, আর আমরা এবার উত্তর থেকে উত্তর পূর্বে এইভাবে যাব। এই সাজেশনটা তিনি দিয়েছিলেন ভারত কনরাড। এবার বলছে রংপুরকে অসমে, পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা যাবে না। এই যে রংপুর আপনারা দেখছেন, এই রংপুরকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করতে তিনি বলছেন না। তিনি বলছেন এই রংপুরকে যদি অসমের অন্তর্ভুক্ত করা যায়, অসমের যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে কি হবে? তাহলে হবে ডোকলা ত্রিভুজে চীনা পিএলের বিরুদ্ধে ভারতের সামরিক মার্জিন বাড়বে। ইতিমধ্যে আপনারা জানেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন কিন্তু কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের অন্দরে। আর এখান থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডোকলা ত্রিভুজ যাকে বলে, আমি এটা ছোট করে এখানে নিচে করেছি, এই যে যেখানে ভুটান, ভারতের সিকিম এবং চীনের মানচিত্র এক জায়গায় এসে দাঁড়িয়েছে,
ঠিক এই জায়গাটায় পিএলএদের যে বারবারন্ত সেটা রুখে দেওয়া যাবে, তার কারণ আমাদের কাছে অনেকটা জায়গা চলে আসবে, AS-400 মোতায়েন করার মতো অনেকটা জায়গা আমাদের হাতে চলে আসবে। আর কি কি পরামর্শ ছিল তার? তিনি বলেছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মা যে উল্লেখ করেছে বাংলাদেশের দুটি চিকেন স্নেক, একটি এইটা, আর একটি হলো চট্টগ্রামের দিকে, সেটি হলো এইটা। এই দুটো জায়গা যদি আমরা কেটে দিতে পারি, দুটো যদি মুরগির গলা আমরা কেটে দিতে পারি, তাহলে ভারত, তখন বাংলাদেশের ম্যাপটা হয়ে যাবে ঠিক এই রকম, বাংলাদেশের ম্যাপটা ঠিক হয়ে যাবে তখন এই রকম, এর বাইরে বাংলাদেশের কিছু থাকবে না। এটাতে তিনি মান্যতা দিয়েছেন। মান্যতা দিয়ে তিনি বলেছেন যে শুধু তাই নয়, এই রংপুরে যে সমস্ত হিন্দু নেই, অহিন্দু যারা রয়েছে তাদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং বিশেষ করে বাংলাদেশের ভেতরে যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদেরকে এই রংপুরে নিয়ে এসে তাদেরকে আলাদা একটা রাজ্য দেওয়া হবে। জনসংখ্যার সমস্যা দূর করতে তিনি এই পরামর্শ দিয়েছেন যে রংপুরের 1.8 কোটি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং বাংলাদেশের 1.3 কোটি হিন্দুকে ভারতে নেওয়ার মাধ্যমে জনসংখ্যাও বিনিময় করতে তিনি এই পরামর্শ দিয়েছেন। এই হচ্ছে মেন গল্প, যেটা হচ্ছে এই আর্টিকেলটায় রয়েছে। এই আর্টিকেলটা ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডরকে আরও প্রসারিত করতে হবে। কিভাবে? যেখান থেকে কোনো রকম থ্রেট আর থাকবে না, যা প্রতিদিন আসছে বাংলাদেশের মাটি থেকে, সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে বন্ধ করতে হবে। আর বন্ধ করতে গেলে তার এই পরামর্শগুলো তিনি দিয়েছেন, যেখান থেকে এই একটা রূপরেখা উঠে আসছে। আর এই রিপোর্টকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু মিডিয়া তারা ভাবতে শুরু করে দিয়েছে, খবর করতে শুরু করে দিয়েছে যে এই রংপুর নাকি ভারতের অংশ হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই রংপুরকে ভারত কিনে নেবে। এই যে আশঙ্কা, এই আশঙ্কার নেপথ্যে আরও একটি বড় কারণ রয়েছে। কি সেই বড় কারণ? সম্প্রতি দীনেশ ত্রিবেদী এই মুহূর্তে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করছেন। তিনি নিযুক্ত হয়েছেন রাষ্ট্রদূত হিসেবে, এবং নিযুক্ত হওয়ার পরপরই তিনি যে সমস্ত মন্তব্য রেখেছেন, তিনি যে সমস্ত বক্তব্য করেছেন, তাতেই কিন্তু অনেকটা পিলে চমকে গেছে বাংলাদেশের বড়সড় বিশ্লেষক থেকে শুরু করে প্রশাসনের অন্দরমহলের কর্তা ব্যক্তিদের। কেন? তার কারণ তিনি তো বলেছিলেন খুব ভালো কথা, আমি বুঝিয়ে দেবো, দুরকমভাবেই বোঝাবো, কিন্তু তার কথাটার মানে অর্থ অন্যরকমভাবেই প্রচার করা হচ্ছে বাংলাদেশি মিডিয়াগুলিতে। দ্য হিন্দু করেছিল এই খবরটি, বলছে দীনেশ ত্রিবেদী রিচেস বাংলাদেশ অ্যাহেড অফ টেকিং চার্জ এ হাই কমিশনার। এই সেই ব্যক্তি। প্রথমে তো যে বিতর্ক উঠছে যে নাকি এই প্রথম বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন, এর আগে নাকি হয়নি। তো ছেড়ে দিন সে কথা, সেদিকে গেলাম না। তিনি যে বক্তব্যগুলো রেখেছিলেন সেটা আমি একটু আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি। বলছে ডেমোক্রেসিস আর বাউন্ড টু হ্যাভ ডিফারেন্স, ডেমোক্রেসিস আর বাউন্ড টু হ্যাভ ইস্যুস অ্যান্ড ডিসপুটস অ্যান্ড সাচ ডিফারেন্স শুড বি রিজলভ থ্রু ইন্টারাকশনস অ্যান্ড ডায়ালগ। বলছে যে গণতন্ত্র ভারতে রয়েছে, যে গণতন্ত্র বাংলাদেশে রয়েছে, তার সংজ্ঞা আলাদা হতে পারে, বুঝতে পারছেন? তা অনেকটা বিপরীত মেরুতে অবস্থান করতে পারে, কিন্তু একটা জায়গায় এসে সব এক হয়ে যায় যখন আমরা আলোচনা করব, যখন আমরা একে অপরের সঙ্গে আরও বেশি করে কথাবার্তা বলবো। ভালো কথা বলেছেন, কিন্তু বাংলাদেশি মিডিয়াগুলো দেখুন কিভাবে ছাপছে। বলছে নাকি দীনেশ ত্রিবেদী বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্তি করার জন্য এই সমস্ত বক্তব্য রেখেছেন। তার আরও কারণ রয়েছে। তার কারণ হচ্ছে তিনি এটাও বলেছেন কল ফর মুভিং ফরওয়ার্ড টুগেদার, একসঙ্গে কাজ করার কথা বলেছেন। উই উইল প্রসিড টুগেদার বাই কম্বাইনিং দ্য 140 crore পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য 20 crore পিপল অফ বাংলাদেশ। বলছে যদি 140 কোটি ভারতবাসী আর 20 কোটি বাংলাদেশ যদি এক হয়ে কাজ করে, তাহলে কিন্তু একটা বৃহত্তর গণতন্ত্র বিশ্ব দেখতে পাবে। ভালো কথা বলেছেন তিনি, এর মধ্যে কোনো খারাপ নেই, কিন্তু বাংলাদেশি মিডিয়াগুলো বলছে যে দেখেছেন ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও 20 কোটি মানুষকে একসঙ্গে করে দিতে চাইছেন দীনেশ ত্রিবেদী, আর যদি করেও দেয় তাহলে তো লাভ আখেরে বাংলাদেশেরই। দেখুন বলছে ফার্স্ট টু রিসলভিং প্রবলেমস উইল অলওয়েজ এক্সিস্ট বিটুইন দ্য টু কান্ট্রিজ বাট দে মাস্ট বি অ্যাড্রেস থ্রু দ্য ডায়ালগ অ্যান্ড মিউচুয়াল ইন্টারাকশন। একই কথা তিনি বলেছেন এরিয়াস অফ কোঅপারেশন ইন দ্য ফিল্ডস ইন হেলথ, টেকনোলজি, এডুকেশন অ্যান্ড স্পোর্টস বাই ওয়ার্কিং টুগেদার ইন দিস সেক্টরস
দ্য টু কান্ট্রিজ ক্যান লিভ দ্য রেস্ট অফ ওয়ার্ল্ড বিহাইন্ড। গোটা বিশ্বকে কিন্তু আমরা ছাপিয়ে যাব যদি ভারত এবং বাংলাদেশ এক হয়ে হেলথ থেকে শুরু করে, টেকনোলজি থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে এবং স্পোর্টস ক্রীড়াক্ষেত্রে একসঙ্গে কাজ করে, তাহলে কিন্তু অনেকটা আমরা এগিয়ে যাব। এই কথা তিনি একদম স্বচ্ছ মন নিয়ে এই কথা তিনি বলেছেন। কিন্তু বাংলাদেশি মিডিয়াগুলো এই ধরনের বক্তব্যকে তারা অন্য মোড়কে ঢোকানোর একটা চেষ্টা করছেন। কিভাবে বলছে দেখেছেন? তারা তো ইতিমধ্যে ভাবতেই শুরু করে দিয়েছে নাকি ভারত আর বাংলাদেশের ক্রিকেট টিম একটাই হবে, যেখানে ভারতেরও প্লেয়াররা থাকবে এবং বাংলাদেশেরও প্লেয়ার থাকবে। অনেকে এই নিয়ে খবর সম্প্রচার করে দিয়েছেন, ভাবতে পারছেন? যদিও তার বক্তব্য এমনটা ছিল না। তারপর লাস্ট, ইকোনমিক স্ট্রেংথ, উই ক্যানট বিকাম পাওয়ারফুল ইন আইসোলেট ফ্রম ইচ আদার, বোথ কান্ট্রিজ শুড বিল্ড এ স্ট্রং ইকোনমিক ব্লক টুগেদার। ভারত সবসময় কিন্তু নেভার ফার্স্ট নীতিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির কাছে। আর সেইখানে দাঁড়িয়ে যখন প্রত্যেকটি দেশ ভারতের সাহায্যে উন্নত থেকে আরও উন্নততর হচ্ছে, তখন বাংলাদেশ ভারতকে বয়কট করার ডাক দিচ্ছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদী, নবনিযুক্ত রাষ্ট্রদূত, তিনি তার মতন করে কিছু কথাবার্তা বলেছেন, যাতে দু দেশের সম্পর্ক আবার নতুন করে সুষ্ঠু হয়, আরও নতুন করে শক্তিশালী হয়। সেখানে দাঁড়িয়েও বাংলাদেশি মিডিয়াগুলি দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যকে নিয়ে কাটাছেড়া করছেন এবং ভুল মানে বের করছেন, ভুল অর্থ বের করছেন। এর দায় কার? এর দায় কার? যখন আপনি শুরু থেকে ঠিক করেই রাখবেন যে আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো শর্তে ভারতকে আমরা দোলাচলে রাখবো, ভারতের থেকে সুযোগ সুবিধা নেব, ভারতের থেকে আমরা সমস্ত কিছু আমদানি করব, কিন্তু ভারত আমরা দেখাবো বিশ্ববাসীর কাছে যে ভারতকে ছাড়াও আমাদের চলে যায়। অথচ সেই বাংলাদেশ যেখানে তিন দিক ভারত দিয়ে ঘেরা, তাদের সেই আত্মসম্মান একটা জায়গায় গিয়ে পদদলিত হয়ে যায়। আমি তো বলছি এই যে ব্যক্তি জাহিদুর রহমান, তাকে যদি আজ কোনো রকম যাচাইকরণ ছাড়া ভারতে প্রবেশ করানো হতো, হয়তো অন্য কিছুই ঘটতো। খুব ভাগ্য ভালো যে তাকে ভারতের মাটিতে পা রাখতে দেওয়া হয়নি। এবং যেই আমি বলছি না, এসছিলেন অন্য একটা কিছু ষড়যন্ত্র নিয়ে, যেই তার সেই ষড়যন্ত্রের হাটে হাড়ি ভাঙার উপক্রম, তখনই তিনি ল্যাজ গুটিয়ে দেশে ফিরে যাওয়ার একটা প্ল্যান করে বসলেন। সেখান থেকে কি হলো? যাই হোক ভারতের কিন্তু অনেক বড় একটা মঙ্গল হয়েছে। আমি বলবো হয়তো তিনি ভারতের মাটিতে পা রাখলে অন্য কিছুই হতে পারত। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের এই এপিসোড যদি মনে হয় যুক্তিযুক্ত, তথ্য সম্পন্ন, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।